চ্যাপ্টার ৩৫৮ দ্য সানস ওরি। আর্ল হল এর ভিলা থেকে ফেরার পথে একটি বিলাসবহুল ঘোড়ার গাড়িতে বসেছিলেন লুক সামার। তিনি মিস মেরির সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ অতিথিকে নিয়ে গল্প করছিলেন। তাদের মধ্যে ছিলেন ন্যাশনাল অ্যাটমসফিয়ারিক পলিউশন কাউন্সিলের চেয়ারম্যান এবং ন্যাশনাল ওয়েদার সার্ভিসের প্রধান স্যার ডার শ। আরও ছিলেন ওই একই কাউন্সিলের সদস্য এবং রয়্যাল মেটিওরোলজিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট, হাউস অব কমন্সের মেম্বার অব পার্লামেন্ট মিস্টার কেভ। সেই সাথে ছিলেন মিডসোশায়ার মেডিকেল হেলথের ডিরেক্টর ইনচার্জ এবং প্রখ্যাত চিকিৎসক মিস্টার হক্সলি। এরা সবাই ছিলেন সরকার, রাজপরিবার অথবা পার্লামেন্টের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। আসন্ন অ্যান্টি পলিউশন অ্যাক্ট এবং স্মোক ইমিশন অ্যাক্টের সবচেয়ে বড় ভিত্তি হতে যাচ্ছিল এই কাউন্সিলের চূড়ান্ত রিপোর্ট। কয়েন কোম্পানি, যারা মূলত অ্যান্থ্রাসাইট এবং কাঠকয়লা নিয়ে কাজ করত, তারা চাইছিল এই উন্নয়নের প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করতে। এতে করে তাদের পুরনো এবং বড় প্রতিযোগীরা এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে গিয়ে সমস্যায় পড়ত। লুক সামার বলছিলেন, তারা অবশ্যই টাকা খরচ করতে কার্পণ্য করবে না এবং আমাদের তদন্তে বাধা দেওয়ার জন্য পার্লামেন্টের বাঘা বাঘা সদস্যদের হাত করার চেষ্টা করবে। আমাদের কাছে একটা পরিষ্কার সমাধান থাকতে হবে, ঠিক যেমনটা হিবার্ট হল বলেছেন। আমাদের জনমতকে নিজেদের পক্ষে আনতে হবে এবং খবরের কাগজ আর ম্যাগাজিনগুলোতে ধোঁয়ার দূষণের ভয়াবহতা বারবার প্রচার করতে হবে। লুক সামার ছিলেন কয়েন কোম্পানির একজন সিনিয়র ম্যানেজার এবং এই কোম্পানির প্রধান শেয়ার হোল্ডার ও নিয়ন্ত্রক মেরির প্রধান সহকারী। ব্যক্তি হিসেবে লুক সামার নিজেও বেশ দক্ষ ছিলেন। কথা বলতে বলতে লুক সামার হঠাৎ খেয়াল করলেন যে তার স্ত্রী তার পাশেই বসে আছেন, কিন্তু একটা শব্দও বলছেন না। মনে হচ্ছিল স্টেলিন সামার যেন তার আত্মা হারিয়ে ফেলেছেন। লুক সামার চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, স্টেলিন, কি হয়েছে? স্টেলিন সামার হঠাৎ বাস্তবে ফিরে এলেন এবং জোর করে একটু হেসে বললেন, কিছু না, আমি আসলে একটু ক্লান্ত। লুক সামার হাসিমুখে বললেন, সেটাই স্বাভাবিক। এত সব গুরুত্বপূর্ণ মানুষদের দেখে তুমি নিশ্চয়ই খুব স্নায়বিক চাপে ছিলে। এখন তুমি অবশেষে বিশ্রাম নিতে পারো। ক্লান্তি আসাটা খুবই স্বাভাবিক ব্যাপার। সত্যি বলতে আমার অবস্থাও ঠিক একই। স্টেলিন সামার কোনো উত্তর দিলেন না, বরং তিনি জানলা দিয়ে বাইরের লেক আর পার্কের দিকে তাকিয়ে রইলেন। তার কানে এখনও কিছুক্ষণ আগের সেই তরুণী অভিজাত মেয়েটির ক্যাজুয়াল কথাগুলো বাজছিল। ৪৫০ পাউন্ড। একটি প্রশিক্ষণপ্রাপ্ত শিকারী কুকুরের দাম ৪৫০ থেকে ৭০০ পাউন্ডের মধ্যে হয়। সিটি অফ সিলভার, সেই মিনার বা স্পায়ারের একদম নিচে। ডেরিক বার্গ একটি ছোট ঘরে বন্দী ছিলেন, যেখানে তাকে নিয়মিত খাবার এবং ওষুধ দেওয়া হচ্ছিল। এর ফলে তার মানসিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছিল এবং তার সেই দৃষ্টিবিভ্রম বা আবোল তাবোল শব্দ শোনার সমস্যাগুলো আর ছিল না। ডেরিক বার্গ বিছানার কোনায় বসে ভাবছিলেন, আমি হয়তো আর ১-২ দিনের মধ্যেই এখান থেকে বের হতে পারব। এমন পরিবেশে দীর্ঘ সময় বন্দী থাকা সত্যিই খুব কঠিন কাজ। পাশের সেলে থাকা অনুসন্ধান দলের প্রাক্তন ক্যাপ্টেন এখানে ৪২ বছর ধরে বন্দী আছেন, তবুও তিনি এখনও খুব সচেতন এবং যৌক্তিক কথা বলেন। ডেরিক বার্গ মনে মনে ভাবলেন, আমি হলে নিশ্চিতভাবেই পাগল হয়ে যেতাম। যাই হোক, সেই লোকটির মুখে শোনা বিভিন্ন অভিযান আর অদ্ভুত সব দানবদের গল্পগুলো একই সাথে আকর্ষণীয় এবং ভয়ঙ্কর ছিল। ডেরিক বিছানায় বসে প্রায় শেষ হয়ে আসা মোমবাতির দিকে তাকিয়ে রইলেন। রক্ষকরা তার পরবর্তী বেলার খাবার এবং ওষুধ নিয়ে আসার আগে তাকে পুরো অন্ধকারে থাকতে হবে। ঠিক সেই মুহূর্তে তিনি দেখলেন ধূসর কুয়াশা চারদিকে ছড়িয়ে পড়ছে এবং মিস্টার ফুলের গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, সবার জন্য প্রস্তুত হও। এই পরিবর্তনটি ছিল মুহূর্তের জন্য। ডেরিক বার্গ তার মনোযোগ স্থির করলেন এবং অবচেতনভাবেই নিজের হৃদস্পন্দন গুনতে শুরু করলেন। তবে তিনি শীঘ্রই বুঝতে পারলেন যে এর কোনো প্রয়োজন নেই, কারণ এখন তিনি একাকী আছেন এবং কাউকে এড়িয়ে চলার দরকার নেই। হৃদস্পন্দন গোনা বন্ধ করে ডেরিক বার্গ দ্রুত একটি প্রশ্নের কথা ভাবলেন। মিস্টার ফুল যখন তাকে এই ধূসর কুয়াশার ওপরে টেনে নেবেন, তখন কি এই মিনারের নিচের সেই সিল করা রহস্যময় বস্তুটি তাকে শনাক্ত করে ফেলবে? এগুলো এমন দুটি রহস্যময় বস্তু যা সিটি অফ সিলভারকে বেশ কয়েকবার বড় ধরনের ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে। নার্ভাস আর অস্বস্তির মধ্যে সিদ্ধান্ত নিতে পারছিলেন না ডেরিক বার্গ। হঠাৎ তিনি দেখলেন শূন্য থেকে অন্তহীন গাঢ় লাল আলো বের হয়ে আসছে এবং তাকে গ্রাস করে নিচ্ছে। সেই ছোট বন্ধ ঘরটি পুরোপুরি নিস্তব্ধ হয়ে গেল। এমনকি তার নিঃশ্বাসের শব্দ অত্যন্ত দুর্বল হয়ে পড়ল। হঠাৎ ডেরিক বার্গ এবং সেই প্রাক্তন ক্যাপ্টেনের ঘরের মধ্যবর্তী ধাতব দেয়ালে একটা টোকা দেওয়ার শব্দ হল। পরস্পরের সাথে কথা বলতে চাইলে তারা এই সংকেত ব্যবহার করতেন, টাক। অন্য পাশের ব্যক্তিটি আঙুল বাঁকিয়ে আবার টোকা দিলেন। এর পরপরই একটা তৃতীয় টোকা পড়ার কথা ছিল, কিন্তু সেটা আর পড়ল না। অনেকক্ষণ পর আবার দ্বিধাদ্বন্দ্ব নিয়ে টোকা দেওয়ার শব্দ শোনা গেল। এরপর ২ রুমেই গভীর নীরবতা নেমে এলো এবং আর কোনো শব্দ শোনা গেল না। দুপুরের খাবার শেষ করে অড্রে হল কিছুক্ষণ পিয়ানো প্র্যাকটিস করলেন
এবং সময়ের দিকে খেয়াল রেখে নিজের শোবার ঘরে ফিরে গেলেন। বাবার স্টাডি রুমের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি দেখলেন দরজাটা কিছুটা খোলা আছে এবং টেবিলের ওপর এক গাদা কাগজপত্র পড়ে আছে। আগে তো এগুলো এখানে ছিল না। অড্রে হল কৌতূহলী হয়ে নিজের হাঁটার গতি কমিয়ে দিলেন এবং সুসির দিকে তাকিয়ে চোখ টিপলেন। একজন স্পেকটেটর হিসেবে সুসির জন্য তার মালকিনের ইশারা বোঝা খুব সহজ ছিল। অবশ্য মাঝে মাঝে সে এমন ভান করত যেন সে কিছুই বোঝেনি, শুধু চুপচাপ শুয়ে থাকতে চায়। সংকেত পেয়ে সুসি নিঃশব্দে স্টাডি রুমের ভেতর ঢুকে পড়ল। সে তার সামনের পা দুটো বাড়িয়ে টেবিলের কিনারে রাখল এবং সোজা হয়ে দাঁড়াল। সে দ্রুত কাগজের স্তূপের প্রথম পাতাটি দেখে নিল এবং অড্রে হল এর পাশে ফিরে এসে নিচু স্বরে বলল, ইস্টবরো, ডক এরিয়া এবং ফ্যাক্টরি ডিস্ট্রিক্টের সব স্তরের মানুষের জীবনযাত্রার ওপর একটি সমীক্ষা। সুসি জিজ্ঞেস করল, অড্রে, এই কথাগুলোর মানে কি? ইস্টবরো, ডক এরিয়া এবং ফ্যাক্টরি ডিস্ট্রিক্টের জীবনযাত্রার ওপর সমীক্ষা? বাবা হঠাৎ কেন এই সমীক্ষা করতে দিলেন? আমার তো মনে পড়ে না যে আমি বাবাকে এ নিয়ে কিছু বলেছি। অড্রে হল বেশ বিভ্রান্ত হলেন এবং সুসির প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলেন না। তিনি চারদিকে তাকিয়ে দেখলেন যে চাকররা যে যার কাজে ব্যস্ত এবং তার দিকে কেউ খেয়াল করছে না। তিনি মাথা কিছুটা উঁচিয়ে শান্ত ভঙ্গিতে আর্ল হল এর স্টাডি রুমে প্রবেশ করলেন। ডেস্কের সামনে দাঁড়িয়ে অড্রে হল রিপোর্টটির দিকে তাকালেন এবং দেখলেন এর শিরোনাম ঠিক সুসি যা বলেছিল তাই। এটা টাইপরাইটারে টাইপ করা একটি ডকুমেন্ট। তদন্তকারীর নাম মাইক জোসেফ, যিনি একজন সাংবাদিক। নিচের দিকে অ্যাভারনাইট গডেসের পবিত্র প্রতীক বা সেক্রেড অ্যাম্বলেম আঁকা আছে। অড্রে হল ভাবলেন, এটা কি তবে চার্চ অব দ্য গডেসের নির্দেশে করা হয়েছে? কিন্তু বাবাকে কেন এর একটা কপি দেওয়া হল? ওহ, বাবা তো গডেসের একজন বিশ্বাসী এবং চার্চ হয়তো চায় এই বিষয়ে বাবা তাদের সাহায্য করুক। এটা তো ভালো ব্যাপার। অড্রে হল একটা প্রাথমিক ধারণা করে নিলেন। তিনি নিজেও আগে অন্য কাউকে দিয়ে এমন একটা তদন্ত করার কথা ভেবেছিলেন, কিন্তু তিনি মনে করেছিলেন এতে করে পর্দার আড়ালে থেকে অন্যদের পরিচালনা করার যে উদ্দেশ্য তার আছে সেটা ব্যাহত হতে পারে। অন্যান্য অভিজাতদের নজরে পড়ে যাওয়াটা খুব সহজ ছিল, তাই তিনি দ্বিধায় ছিলেন। অড্রে হল ফাইলটি হাতে নিয়ে পাতা উল্টাতে শুরু করলেন। তিনি দেখলেন যে শুধু মাইক জোসেফ একাই এই রিপোর্ট তৈরি করেননি। আরও বেশ কিছু মানুষ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মাঠ পর্যায়ে তদন্ত করেছেন। তাদের কেউ কেউ এমনকি বিভিন্ন উগ্র গোষ্ঠী বা কাল্টের বিস্তার এবং গ্যাংস্টারদের সাথে বিয়ন্ডারদের যোগসাজশের কথা উল্লেখ করেছেন। অড্রে হল দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন যে প্রায় ৩টা বাজতে চলল। তিনি দ্রুত রিপোর্টটি খুঁটিয়ে পড়ার চিন্তা বাদ দিলেন এবং ডকুমেন্টগুলো ঠিক আগের মতো গুছিয়ে রাখলেন। বেরিয়ে যাওয়ার আগে তিনি সাথে করে একটা বই নিলেন, যাতে কেউ তাকে দেখলে মনে করে তিনি বই নিতেই ভেতরে ঢুকেছিলেন। ঠিক ৩টার সময় ঘড়ির পেন্ডুলামের শব্দ যখন বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল, অড্রে হল ততক্ষণে সেই বিশাল প্রাসাদের ভেতরে পৌঁছে গেছেন। সেই গাঢ়লাল মায়াবী আলোর মাধ্যমে তিনি নিজেকে সেই প্রাচীন লম্বা টেবিলের পাশে আবিষ্কার করলেন। তিনি হাসলেন এবং উঠে দাঁড়িয়ে প্রধান আসনের দিকে তাকিয়ে সম্মান জানালেন। শুভ অপরাহ্ন, মিস্টার ফুল টিল্ডে। পাল্টা অভিবাদন হিসেবে মিস্টার ফুল মাথা সামান্য নিচু করলেন। এরপর অড্রে হল যথাক্রমে দ্য হ্যাংড ম্যান, দ্য ওয়ার্ল্ড এবং অন্যদের সম্ভাষণ জানালেন। তিনি তীক্ষ্ণভাবে লক্ষ্য করলেন যে দ্য সান বা ডেরিক বার্গকে একটু অস্বস্তিতে দেখাচ্ছে। অড্রে হল জিজ্ঞেস করলেন, তুমি কি নিয়ে চিন্তিত? এর ফলে ক্লাইন মোরত্তির আর কিছু বলার দরকার হল না, কারণ তিনিও খেয়াল করেছিলেন যে লিটল সান এর কোনো একটা সমস্যা হয়েছে। এই রহস্যময় স্থানে একটু আগেই পৌঁছে ক্লাইন টেবিলের ওপরের জিনিসগুলো গুছিয়ে নিয়েছিলেন। তিনি আজিকের তামার বাঁশি, বায়োলজিক্যাল পয়জন বোটল এবং নিউমিনাস এপিস্কোপেটের তামার বাঁশি সহ অন্যান্য জিনিসগুলো কুয়াশা দিয়ে ঢেকে এক কোণায় সরিয়ে রেখেছিলেন। বর্তমানে তার সামনে টেবিলের ওপর শুধু ব্ল্যাক এম্পারার কার্ডটি রাখা ছিল। মিস্টার ফুলের পরিচয়ের সাথে এটি বেশ মানানসই ছিল। ডেরিক বার্গ কিছুই গোপন করলেন না। তিনি কিভাবে অসুস্থ হওয়ার ভান করে সফল হয়েছেন এবং চিকিৎসার জন্য তাকে মিনারের নিচে বন্দী করা হয়েছে সব খুলে বললেন। শেষে তিনি জিজ্ঞেস করলেন, সম্মানিত মিস্টার ফুল, সেই রহস্যময় বস্তু বা মিস্টিক্যাল আইটেম কি ট্যারট ক্লাবে আমার অংশগ্রহণের কথা শনাক্ত করে ফেলবে? ক্লাইন মনে মনে ভাবলেন, আমি জানব কি করে? আমি তো জানিই না ওটা কি বস্তু। তবে এখন পর্যন্ত কোনো অদ্ভুত বা শক্তিশালী শক্তি এখানে ঢোকার চেষ্টা করেনি। এমনকি ইটার্নাল ব্লেজিং সান এবং ট্রু ক্রিয়েটরও এই জায়গাটা খুঁজে পায়নি। ক্লাইন ব্রোঞ্জ টেবিলের কিনারে আঙুল দিয়ে টোকা দিলেন এবং খুব সহজ ভঙ্গিতে উত্তর দিলেন। সাধারণভাবে বলতে গেলে ওটা কিছু খুঁজে পাওয়ার কথা নয়, তবে কিছু মিস্টিক্যাল আইটেম বা রহস্যময় বস্তুর বিশেষ ক্ষমতা থাকে। মিস্টার ফুলের কাছ থেকে একটা ইতিবাচক উত্তর পেয়ে ডেরিক বার্গ সাথে সাথেই আশ্বস্ত হলেন। তিনি সম্মতি জানিয়ে বললেন, আমিও এর বিশেষ ক্ষমতা সম্পর্কে নিশ্চিত নই। এটা সিটি অব সিলভারের অন্যতম প্রধান গোপন বিষয়। এই পর্যায়ে তার হঠাৎ মনে পড়ল সেই প্রাক্তন ক্যাপ্টেন তাকে কি বলেছিলেন।
তিনি হুট করে একটা প্রশ্ন করে বসলেন, আপনারা কি আমন নামের কারো কথা শুনেছেন? আমন? ক্লাইন মোরত্তি কিছুক্ষণ ভেবে মনে করার চেষ্টা করলেন নামটা কেন তার পরিচিত মনে হচ্ছে। তবে তিনি তাড়াহুড়ো করে কোনো উত্তর দিলেন না। এর পরিবর্তে তিনি দ্য হ্যাংড ম্যানের দিকে তাকালেন। তিনি জানতেন চার্চ অফ স্টর্মসের এই মাঝারি পদের সদস্যটি নিশ্চয়ই আমন সম্পর্কে জানেন। হয়তো তিনি ক্লাইনের চেয়েও বেশি কিছু জানেন। একইভাবে অড্রে হল ও দ্য হ্যাংড ম্যানের দিকে তাকালেন। তিনিও আগেরবার তার কাছ থেকে এই নামটা শুনেছিলেন। ফোর্স ওয়াল ফ্যালফ্যাল করে তাকিয়ে শুনছিলেন, কারণ তার মনে হচ্ছিল এখানকার আলোচনার বিষয়গুলো সবসময় তার জ্ঞানের বাইরে। আলজের বা দ্য হ্যাংড ম্যান ভ্রুকুটি করলেন এবং বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করলেন, সিটি অফ সিলভারের আশেপাশের এলাকায় অভিযান চালানোর সময় কি তুমি এমন কারো দেখা পেয়েছ যে নিজেকে আমন বলে পরিচয় দিয়েছে, নাকি তুমি এ সংক্রান্ত কোনো রেকর্ড খুঁজে পেয়েছ? ডেরিক বার্গ গুরুত্বের সাথে মাথা নেড়ে বললেন, হ্যাঁ, ৪২ বছর আগে একটি অনুসন্ধানকারী দল অন্ধকারের গভীরে এমন এক ব্যক্তির দেখা পেয়েছিল যে নিজেকে আমন বলে দাবি করেছিল। তারা সিটি অফ সিলভারে ফিরে আসার পর একে একে সবাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বা লস অফ কন্ট্রোলের শিকার হয়। তাদের মধ্যে মাত্র একজন বেঁচেছিলেন, যাকে মিনারের নিচে আমার পাশের সেলে বন্দী করে রাখা হয়েছে। ফোর্স ওয়াল, যার উপন্যাস লেখার প্রচুর অভিজ্ঞতা ছিল, তিনি একটা ধারণা করে বললেন, হয়তো সেই লোকটিও পাগল হয়ে গিয়েছিলেন এবং এটা ছিল কেবল তার কল্পনার রং মেশানো গল্প। আলজের টেবিলের শেষ প্রান্তে বসে থাকা মিস্টার ফুলের দিকে একবার তাকালেন। তাকে ভাবলেশহীন অবস্থায় বসে থাকতে দেখে আলজের সাহস করে বললেন, কল্পনা হতেই পারে, তবে কেউ বিনা কারণে আমন নামটা কল্পনা করবে না। তিনি দোসানের দিকে তাকিয়ে বললেন, চতুর্থ যুগে, মানে আমরা যে রাজ্যে বাস করি সেখানে প্রায় ১৫ বছর আগে একটি পরিবার ছিল যাদের অদ্ভুত সব ক্ষমতা ছিল। তারা টিউডার রাজবংশের অন্তর্ভুক্ত ছিল এবং তাদের বংশপদবী বা সারনেম ছিল আমন। এমনকি সেই যুগে যখন প্রচুর হাই সিকোয়েন্স বিয়ান্ডার ছিল, তখনও এই বংশের নাম নেওয়াটা ছিল নিষিদ্ধ।